ধন্যবাদ জানাই বিএনপিকে আমাকে মনোনয়ন না দেবার জন্য। আমাকে মনোনয়ন না দেওয়ার কারণেই আমি বুঝতে পেরেছি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া কত লক্ষ মানুষের ভালোবাসা, দোয়া, সহযোগিতা আমার পাশে ছিল। বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া রাষ্ট্রপতিকে আর সকল কিছুই প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে করতে হয় এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে কি পরামর্শ দিলেন সেই ব্যাপারেও কোথায় কোনো প্রশ্ন উত্থাপন করা যায় না। সে কারণেই দীর্ঘদিন ধরে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনবার ব্যাপারে বারবার আলোচনা হয়েছে। সরকারি দল, বিরোধী দল, 24-এর অভ্যুত্থানের আগে পরে সকল সময় বলা হয়েছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা হোক। বিএনপি তার ভিশন 2030 এবং 31 দফাতেও এই ব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাব রেখেছে। মাননীয় স্পিকার, সে কারণেই সঙ্গতভাবে আমাদের একটা এক্সপেকটেশন ছিল যে এইবার রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদ কর্তৃক অনুমোদিত ভাষণের বাইরে গিয়ে তার নিজের মতন করে ভাষণ দিতে পারবেন, কিন্তু আমরা দেখলাম এইবারও রাষ্ট্রপতির ভাষণ মন্ত্রিপরিষদ কর্তৃক অনুমোদিত একটি ভাষণ তাকে দিতে হলো। সো আমরা যদি এতটুকু স্বাধীনতা মাননীয় স্পিকার রাষ্ট্রপতিকে দিতে না পারি তাহলে আর আমরা কোন ভারসাম্যের কথা বলছি? যাই হোক মাননীয় স্পিকার, আমার বক্তব্যের শুরুতেই আমি ধন্যবাদ জানাই মহান রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমার এই কঠিন যাত্রাকে সহজ করে দিয়েছেন। আমি তারপরে ধন্যবাদ জানাই আমার অসংখ্য নেতাকর্মী যারা নানানভাবে বঞ্চিত হয়ে ভয় ভীতির মধ্যে দিয়ে আমার নির্বাচন করেছে, দল থেকে বহিষ্কার হয়েছে, কিন্তু তারা আমাকে ছেড়ে যায় নাই। তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। মাননীয় স্পিকার, আমি আরো ধন্যবাদ জানাই বিএনপিকে আমাকে মনোনয়ন না দেবার জন্য। আমাকে মনোনয়ন না দেওয়ার কারণেই আমি বুঝতে পেরেছি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া কত লক্ষ মানুষের ভালোবাসা, দোয়া, সহযোগিতা আমার পাশে ছিল। একটা দলীয় গণ্ডির মধ্যে থেকে নির্বাচন করলে এটা বুঝবার সৌভাগ্য আমার হতো না। মাননীয় স্পিকার, আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি দেশনেত্রী, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি আমাকে স্নেহ দিয়ে রাজনীতিতে এনেছিলেন এবং আমি বিশ্বাস করি তার অপূর্ণতা এই সংসদে কোনো দিন পূরণ হবে না। মাননীয় স্পিকার, হাজার মানুষের আত্মত্যাগ, তার ফসল হচ্ছে আজকের এই সংসদ। এই মানুষগুলো কারা যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে কেউ মন্ত্রী, কেউ এমপি, কেউ সরকারি দল, কেউ বিরোধী দল হয়ে এসে সংসদে বসেছি? মাননীয় স্পিকার, তাদের স্বপ্ন কি ছিল? তারা জানতো তাদের এই আত্মত্যাগের বিনিময়ে তারা কিন্তু কেউ মন্ত্রী হবে না, এমপিও হবে না। তারা ছিল সাধারণ মানুষ, একেবারে খেটে খাওয়া সাধারণ জনগণ বাংলাদেশের। তারা একটা স্বপ্ন দেখেছিল, একটা নতুন বাংলাদেশ তৈরির স্বপ্ন, একটা নতুন রাজনীতি নির্মাণের স্বপ্ন, একটা নতুন চিন্তার জন্ম দেওয়ার স্বপ্ন, এবং সর্বোপরি সকলের জন্য যে ভীষণ রকম বৈষম্য আমরা দেখেছি গত কয়েক বছর, সেখান থেকে মুক্ত হয়ে সকলকে নিয়ে, সকলকে একসাথে করে একটা বাংলাদেশের স্বপ্ন। সেই সকল মানুষের কাছে আমি এবং আমি বিশ্বাস করি আমার সহকর্মী এই সংসদ সদস্যরা সকলেই কৃতজ্ঞ। মাননীয় স্পিকার, শহীদদের যে প্রত্যাশা নিয়ে গণ অভ্যুত্থান, সেই প্রত্যাশা কিন্তু বায়বীয় বা অলীক কোনো বিষয় ছিল না। এখনো যদি আমরা দেয়ালে দেয়ালে তাকাই, আমরা দেখব তারা তাদের স্বপ্নের কথা দেয়ালে লিখে গেছে। উই ওয়ান্ট জাস্টিস, কিংবা দেশটা কারো বাপের না, তুমি কে আমি কে, বিকল্প বিকল্প। আসছে ফাগুন, আমরা হব দ্বিগুণ, শোনো মহাজন, আমরা অনেকজন। চেঞ্জ দ্য রুলস, বি আ ভয়েস নট ইকো। দিনে নাটক, রাতে আটক, নাটক কম করো প্রিয়, হামাক ব্যাটাক মারলু কেন? এমন হাজার প্রশ্ন, লক্ষ জিজ্ঞাসা। এই লড়াইটা কেবল একটা সরকার পরিবর্তনের লড়াই ছিল না মাননীয় স্পিকার। যেই কথাটি আমি বলেছি, একটা স্বপ্ন, একটা নতুন বাংলাদেশ, সকলকে নিয়ে সকলের বাংলাদেশ গঠন করবার একটা স্বপ্ন নিয়ে এই গণ অভ্যুত্থান হয়েছিল। মাননীয় স্পিকার, আমরা স্বপ্ন দেখেছিলাম ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠী বা লৈঙ্গিক পরিচয়ের ভিত্তিতে কাউকে অপর বা আদার করে দেয়া হবে না। মাননীয় স্পিকার, আমি খুব বিনয়ের সাথে বলি, এই আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন নারীরা।
এক ঝাঁক নতুন প্রজন্মের তরুণ মুখ আমরা পেয়েছিলাম। সেই নারীরা 1 বছর পার না হতে হারিয়ে গেলেন কেন 7 জন নারী সাংসদের এই সংসদে, সেই প্রশ্নটা আমি আপনাদের কাছে